আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নতুন করে বৃষ্টি না হলেও ভোগান্তি কমেনি দুর্গত এলাকাগুলোতে। বেশিরভাগ নিম্নাঞ্চলে তলিয়ে আছে পানিতে। কৃষকদের সহায়তার আশ্বাস। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। অব্যাহত বিএসএফ এর পুশিং চেষ্টা। জয়পুরহাট ও লালমনিরহাট দিয়ে 6 জনকে ঠেলে দিতে চাইলে বিজিবির বাধা। চলছে চাকরির লোভ দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কামরুলকে রাশিয়া পাচার, নির্যাতন করে আদায় করা হয় বাড়তি অর্থ। নিখোঁজ বাবাকে ফিরে পেতে সন্তানের এখানে যাওয়ার পরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন নতুন করে বৃষ্টি না হলেও দুর্গত এলাকাগুলোতে এখনো কমেনি দুর্ভোগ। বেশিরভাগ এলাকার নিম্নাঞ্চল তলিয়ে আছে পানিতে। ঘরবাড়ি, রাস্তাঘাট এবং ফসলি জমি জলাবদ্ধ হয়ে থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না ভুক্তভোগীরা। কুমিল্লার কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিবে সরকার। একদিন আগেও ছিল হাঁটু পানি, কোথাও কোমর পর্যন্ত, তবে কিছুটা কমে এখন গোড়ালি ছুঁই ছুঁই। হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের বেশিরভাগ গ্রামের চিত্র এখন এমন। খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় হবিগঞ্জের প্রায় 20টি গ্রাম। দুর্ভোগে পড়ে লাখো মানুষ। এখনও পানিবন্দী 3000 পরিবার। গ্রামের বেশিরভাগ বাড়িতে পানি, তলিয়ে আছে কৃষি জমি, রাস্তাঘাট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নতুন করে বৃষ্টিপাত না হলে দ্রুতই স্বাভাবিক হবে পরিস্থিতি। চলছে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজও। ঘরে পানি উঠছে, আমরা গরু বাছুর ছাগল জানে যা আছে আমরা আমরা জীবনে এই বাঙ্গা পাইছি না, পানি পাইছি না। এখন মাদ্রাসা, বাড়ি ঘর, উষাশা যা জমি আমরা পানির তোলে। বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে মৌলভীবাজারের মানুষ। শহরের চাঁদনীঘাট পয়েন্ট সহ জেলার সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে। রাজনগর মনুনদের বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির প্রবাহ হাওর অঞ্চলের দিকে। তবে নিম্নাঞ্চলের কিছু ঘরবাড়ি ও ফসলি জমিতে জলাবদ্ধতা থাকায় দুর্ভোগে স্থানীয়রা। বন্যার পানি এবং আল্লানোর আলি নষ্ট করছে। বন্যায় আমরা তো বাড়িঘর প্রায় প্রচুর ডুবি রয়েছে। এরপরে আমরা যে কৃষি করছিলাম কিছুই রয়েছে না, সব কিছু পানি লয়ে গেছে। শেরপুরের মহারশী, ভোগাই, সুমেশ্বরী ও চেল্লাইখালী নদীর পানিও বইছে বিপদসীমার নিচ দিয়ে। শেরপুর নানিতাবাড়ি সড়কের গোল্লারপাড় এলাকায় প্রায় 50 মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিড়িবাত না থাকার কারণে কিছুদিন পর পাহাড়ি উজানে ঢোল আসলে আমাদের এলাকায় বাঁধে পানি ঢুকে যায়, দোকানপাটে পানি ঢুকে যায়। মহারশী নদীর এমনিতেই বাঁধ নাই, তারপর যেটুকু আমরা স্থানীয়ভাবে দিয়েছি। নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিড়িবাত না থাকার কারণে কিছুদিন পর পাহাড়ি উজানে ঢোল আসলে আমাদের এলাকায় বাঁধে পানি ঢুকে যায়, দোকানপাটে পানি ঢুকে যায়। মহারশী নদীর এমনিতেই বাঁধ নাই, তারপর যেটুকু আমরা স্থানীয়ভাবে দিয়েছি। এটা প্রতিবারে ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙনের ফলে আমাদের কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পানি বাড়ছে, বৃষ্টি না হলে পানি একদম কমে যাবে। কুমিল্লায় বৃক্ষ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা দেবে সরকার। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। যদি বলি, বিশেষ করে গ্রামীণ সড়ক এবং একটি আঞ্চলিক সড়ক নালিতাবাড়ি শেরপুর কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় 50 মিটার জায়গা জুড়ে কিন্তু সেই এবং ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড সেই ক্ষতিগ্রস্ত সড়ক করার জন্য জিও ব্যাগ ইতিমধ্যে সেই জায়গায় নিয়ে গিয়েছেন এবং বেশ কিছু গ্রামীণ সড়কের কিন্তু অনেক ক্ষতি হয়েছে এবং সেই সড়কগুলোতে এখনো সম্পূর্ণ পানি নেমে না যাওয়ার কারণে কিন্তু এখানে এলজিডি বলছে যে তারা সেটি নিরূপণ করতে পারছে না। এবং আমি যদি আপনাকে বলি, আসলে কৃষি কোনো ফসল না থাকার কারণে খুব একটি ক্ষয়ক্ষতি হয়নি, তবে নদী তীরবর্তী অঞ্চলে যে সবজির আবাদ ছিল সেই আবাদ নষ্ট হয়ে এবং বেশ কিছু মাছের ঘের এবং কিন্তু লাখ লাখ টাকার মাছ কিন্তু সেখান থেকে চলে গেছে। বিশেষ করে আপনি জানেন বাড়িতে কিন্তু পাহাড়ি ঢলগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। পার্শ্ববর্তী যে ভারতের মেঘালয়, সেখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের কারণে কিন্তু এই ক্ষয়ক্ষতিগুলো হয়েছে। এবং আমরা যতদূর জেনে যে আজকে যদি শেরপুরে যদিও বৃষ্টি নেই, তবে মেঘালয়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে
আজকেও বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে সীমান্ত এলাকা দিয়ে অব্যাহত রয়েছে বিএসএফ এর পুশিং চেষ্টা। জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্ত দিয়ে আজও 6 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। ভোরে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা দিয়ে এক বৃদ্ধসহ 2 নারীকে এপারে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায়, সীমান্তের আলো নিভিয়ে ওই 3 জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে সেই চেষ্টা প্রতিহত করে বিজিবি। এ বিষয়ে 2 বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হলেও ভুক্তভোগীদের ভারতে পাঠিয়ে নেওয়া হয়নি। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে 3 নারীকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানায়, ভোরে ভারতের খড়খড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গেট খুলে 3 নারীকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে। টের পেয়ে তাদের প্রতিহত করে বিজিবির টহল দল। বর্তমানে তারা ভারতের 150 গজ অভ্যন্তরে অবস্থান। আপনি বলছিলেন যে মূলত সকালে যে পুশিনের চেষ্টা করা হয়েছিল, বিশেষ করে আজকে ভোরে, সেই ভোরেই কিন্তু বিজিবিকে স্থানীয়রা তারা খবর দেয়। স্থানীয়রা খবর পাওয়ার পরেই বিজিবি 3 জনকে এখান থেকে আটক করে, অর্থাৎ সীমান্তের আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দিয়ে আমরা হয়তো একটু দেখানোর চেষ্টা করছি মাত্রই, ঠিক ওই জায়গাটা 3 জনকে এখন বিজিবির তত্ত্বাবধানে সেখানে রাখা হয়েছে একদম শূন্য রাখায়, অর্থাৎ 275-এর 8 নম্বর সাব পিলারের সেই আটক 3 জনকে রাখা হয়েছে। বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আমাদেরকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশেষ করে 14 বিজিবির পক্ষ থেকে, তারা বলছে যে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর 123 কমান্ড্যান্ট অফিসারের সাথে তারা বসেছিলেন, তারা কথা বলেছেন, তারা তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে যথেষ্ট তারা হয়তো তাগাদা দিয়েছেন, দাবি জানিয়েছেন, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেওয়া হয়নি। সেই কারণে এখন পর্যন্ত বিজিবি বেতনে চাকরির আশায় দেশ ছেড়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া যুবক কামরুল হাসান, কিন্তু প্রতারণা করে তাকে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। এরপর দালাল চক্রের টাল বাহানায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি। উল্টো নির্যাতনের মাধ্যমে স্বজনদের কাছ থেকে আদায় করা হয় বাড়তি অর্থ। গত 1.5 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগী কামরুল। বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষায় 6 বছরের ছোট্ট শিশু। দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান বাড়িয়ার নবীনগরের লাউর গ্রামের বাসিন্দা নাজমিন আক্তার। এক সন্তান আর স্বামীকে নিয়ে তার ছোট্ট সংসার। খবর পেয়েছেন প্রতারণার শিকার হয়ে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আটক রয়েছেন স্বামী কামরুল হাসান। এখন তার ফেরার অপেক্ষায় দিন গুনছেন অসহায় এই নারী। গত বছরের জুলাই মাসে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামরুল হাসান। কথা ছিল রাশিয়ায় কিছুদিন অবস্থানের পর গন্তব্যে পৌঁছে দেয়া হবে। এই শর্তে বগুড়া ও নীলফামারীর 2 দালাল তোফায়েল রনি ও মামুনের সাথে 8 লাখ টাকা দেওয়ার সমঝোতা হয় তার। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তাকে ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্র। পরে প্রতারণা করে রুশ বাহিনীর কাগজে স্বাক্ষর করিয়ে প্রশিক্ষণের পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় কামরুলকে, যা একটি